আসসালামু আলাইকুম। শুরু করছি ডাকপ্রিয়র চিঠি। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ১ আর ২। ব্যাপারটা পারিবারিক সংঘর্ষ থেকে প্রথমে তর্ক, তারপর হাতাহাতিতে চলে যায়। জনাকিন রাস্তায় ফেলে এক যুবককে হকিস্টিক পেটাচ্ছেন সিয়াদ বংশের বড় ছেলে মারিদ আলতাফ। তাকে থামানো দায়। আশেপাশে মানুষের ভিড় জমে গেছে ততক্ষণে। সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শক। কেউ আগ বাড়িয়ে ঝামেলা মেটাতে চাচ্ছে না, কারণ প্রহারকারী নিজেই এ এলাকার কমিশনারের ভাতিজা। টাকা পয়সা ও ক্ষমতায় সিয়াদ বংশের নাম সকলের জানা। তাই মুখ্যতা দেখিয়ে পুলিশকে শের ভয়ে কেউ এগিয়ে আসল না। শুধু দাঁড়িয়ে সকলেই তামাশা দেখছে। তবে আহত যুবককে বাঁচাতে গিয়ে তার দুজন সঙ্গীর, একজন ছেলে ও একজন মেয়ে, ততক্ষণে আহত হয়েছে মারিদ আলতাফের হাতে। যদিও লাঠিয়াল মারিদ আলতাফ মেয়েটিকে আঘাত করতে চায়নি, কিন্তু হকিস্টিকের এলোমেলো আঘাত থেকে মেয়েটির শরীরও বাদ পড়েনি। রক্তে ভিজে একাকার হয়ে আছে কিশোরীর সাদা কলেজ ড্রেসটি। তারপরও নিজের বড় ভাইকে বাঁচাতে বারবার মারিদের হকিস্টিকের সামনে ঝাঁপিয়ে পড়ছে সে। হিতাহিত পরিস্থিতিতে ফের মারিদের প্রাণঘাতী প্রহারের শিকার হতেই তনিমা আর্তনাদে ছিটকে পড়ল রাস্তায়। এর মাঝে হঠাৎই বীর ঠেলে কোথা থেকে হাজির হল রিফাত। অস্থির, উত্তেজিত ভঙ্গিতে তৎক্ষণাৎ দুহাতে মারিদকে জাপটে ধরে বাধা দিল। আতঙ্কিত গলায় বলল, মারিদ, প্লিজ থাম। কি করছিস তুই? একটা মেয়ে আঘাত পেয়েছে তোর জন্য। তুই? হিংস্র মারিদ গর্জে উঠে রিফাতকে ছিটকে ফেলার মতো গায়ের জোরে ধাক্কা মেরে ফের তেরে গেল রক্তাক্ত ছেলেটির দিকে। দুহাতে হকিস্টিক তুলে প্রহার করতে উদ্যত হলে আহত তনিমা তৎক্ষণাৎ দুহাতে মারিদের পা জাপটে ধরে ঝরঝর করে কেঁদে আর্তনাদ করে বলল, দয়া করে আমার ভাইকে আর মারবেন না। আমি আপনার পায়ে পড়ছি। প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন। দয়া করুন। জান ভিক্ষা দিন। তনিমার কান্নায় ফের রিফাত এগিয়ে আসল। অশান্ত মারিদকে বাধা দিতে পথ আটকে দাঁড়াল। হিংস্র মারিদ পায়ে পড়া তনিমাকে দেখল কি দেখল না তা জানা নেই। তবে রাগের দহনে তনিমাকে পায়ে ঠেলে পুনরায় প্রহার করতে চাইলে রিফাত জাপটে ধরল মারিদকে। ধস্তাধস্তি করে মারিদকে নিয়ে পিছিয়ে যেতে রাগে হুঙ্কার ছাড়ল মারিদ। গর্জে উঠে বলল, হারামির বাচ্চার সাহস কিভাবে হয় আমার পরিবারের লোকের গায়ে হাত তোলার? আজ ওর হাত কেটে আমি বাড়ি নিয়ে যাব। দেখব ওর কোনো বাপ আমারে আটকায়। হিংস্র মারিদ হকিস্টিক চেপে রিফাতসহ তেরে গেল রক্তাক্ত রাফিনকে আবারও মারতে। শক্তি বলে মারিদের চেয়ে কম ওজনের রিফাত আজ বেশ শক্তি দেখাল। গায়ের বল খাটিয়ে বেশ জোর করে মারিদকে ঠেলে দুগদম পিছিয়ে গেল সে। মারিদকে সাবধান করে বলল, মারিদ, জেদ করিস না। শান্ত হ। আমি পুলিশকে ফোন করেছি, ওরা ব্যাপারটা হ্যান্ডেল করবে। তুই আমার সাথে চল। তোর জন্য এমনই একটা মেয়ে মানুষ আহত পেয়েছে। ব্যাপারটা খুবই নিন্দনীয়। প্লিজ চল। মারিদের হিংস্র দৃষ্টি রাস্তায় গোমানো রক্তাক্ত রাফিনের উপর পড়তেই শরীর রক্ত টকবুগিয়ে উঠল রাগে। মারিদের গায়ের কালো শার্টটা ভিজে পিঠে লেপটে গেছে। বলিষ্ঠ দেখে কিছু আঘাতের চিহ্ন মারিদের শরীরেও রয়েছে। পরপর দুটো ছেলেকে একই হকিস্টিকে পেটানো সহজ ব্যাপার নয়। পাল্টা আঘাত অপর পক্ষ হতেও ছিল। কিন্তু অপর পক্ষের আঘাতের চেয়ে মারিদের প্রহারের তাড়না তেজপূর্ণ হওয়ায় ছেলেগুলোর কেউ মারিদকে সামলিয়ে উঠতে পারেনি। অবস্থা ব্যক্তিক দেখে এর মাঝে বেশ কয়েকবার তনিমা বাধা দিতে গিয়ে মারিদের প্রহারের শিকার সেও হয়। রিফাত মারিদকে ঠেলে ভিড় থেকে বেরুতে কানে এলমেয়েলি কণ্ঠের ঝরঝর কান্নার গুঞ্জন। তনিমা আশেপাশের মানুষের কাছে সাহায্য চেয়ে আহাজারি করে বলছে, দয়া করে আপনারা কেউ আমাকে সাহায্য করুন। আমার ভাইদের হাসপাতালে নিতে হবে, নয়তো ওরা মরে যাবে। প্লিজ এইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা কেউ এগিয়ে আসুন, আমাকে সাহায্য করুন। আমার ভাইদের হাসপাতালে নিতে হবে। অস্থির উত্তেজিত তনিমা কথাগুলো বলতে বলতে হাঁটু গেড়ে রক্তাক্ত রাফিনের সম্মুখে বসতে বসতে রাফিনকে ডেকে বলল, ভাই, এই ভাই, শুনছ আমাকে? রাফিন ভাই চোখ খোলো। এই দেখো আমি তনিমা। ভাই, এই ভাই। আহত তনিমার কান্নায় কেউ এগিয়ে আসল না। বরং তক্ষুনি ভিড়ের মাঝ থেকে কেউ একজন হেক করে বলে উঠল, শোনো মাইয়া, তোমার ভাইদের এহানে যে সাহায্য করব সে এখন পুলিশের কেসের ঝামেলায় পড়ব। কিছুক্ষণ আগেই তোমার ভাইডা সিয়াদ বংশের বয়স্ক সিয়াদ শাখের গায়ে হাত তুলছে। এখন তোমার ভাইরেও হের নাতি আইসা মাইরা গেছে। এর মাঝে আমরা যারা তোমারে সাহায্য করমু সেই পুলিশের মামলা পড়মু। সিয়াদ বংশের বিরুদ্ধে এখানে কেউ যাইব না।
তার থেইক্কা বরং আমরা তোমারে একখান গাড়ি ঠিক কইরা দিই, তুমি নিজেই তোমার ভাইদের হাসপাতালে লইয়া যাও। অসহায় তনিমা দুর্বল চিত্তে রাস্তায় বসে রক্তাক্ত রাফিনের মাথাটা কোলে নিল। গায়ের ওড়নাটা রাফিনের কপালে চেপে রক্ত পড়া বন্ধ করতে চেয়ে পাশে তাকাল। পাশেই নিজের বন্ধু পলাশ জ্ঞান হারিয়ে পড়ে আছে। দুটো ছেলেকে একা তনিমার পক্ষে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়। তনিমার নিজের অবস্থাই ভালো নেই। পরপর আঘাতে ওর শরীরও নিস্তেজ হয়ে এসেছে। কম্পিত শরীর আসর ভেঙে দুর্বলতায় নেতিয়ে যাচ্ছে বারবার। কপাল ফেটে বেশ রক্ত ঝরেছে, যার দরুন তনিমাও জ্ঞান হারাবে বলে মনে হচ্ছে। অসহায় তনিমা চারপাশে ঘোলাটে দেখল। অসময়ের বিপদে কে ওদের হাসপাতালে নিয়ে যাবে সেই ভাবনার মাঝে সেও রাস্তায় ঢলে পড়ল জ্ঞান হারিয়ে। তনিমার ঝরঝর কান্নায় রিফাতের খুব মায়া হল। মন খুব করে চাইল অসহায় তনিমার সাহায্য করতে, তারপরও রিফাত এগিয়ে গেল না। সে নিরুপায়, তার হাতে কিছু নেই। বরং রিফাত সাহায্য করতে চাইলে অবস্থা হিতে বিপরীত যেতে পারে ভেবে নিজেকে দমন করল। রাগান্বিত মারিদ হাতের হকিস্টিক ফেলে গাড়িতে উঠে বসলে রিফাত দৌড়ে ড্রাইভিং সিটে বসল। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি টানল এয়ারপোর্টের রাস্তায়। অথচ পিছনে ফেলে গেল দুজন অচেতন যুবকের সঙ্গে একাকী তনিমাকে। অচেতন তনিমাকে কে রাস্তা থেকে উঠাবে কে জানে। তবে এর মাঝে শোনা গেল মারিদের ক্ষিপ্ত সুর। রিফাতকে শক্ত চোয়ালে আদেশ করে বলল, রিফাত, গাড়ি ঘোড়া, বাড়ি চল। মারিদের অয়াচিত কথায় হতবিহ্বল হওয়ার মতো করে তৎক্ষণাৎ বল রিফাত, বাড়ি মানে? তোর না একটু পর ফ্লাইট আছে? এয়ারপোর্টে যাবি না? না, যাব না। তুই গাড়ি ঘোড়া, আমি বাড়ি যাব রাইট নাও। অখ্যাত রিফাত গাড়ি টানো সৈয়দ ম্যানশনের দিকে। অথচ আজ মারিদের দুবাই ফ্লাইট ছিল ব্যবসায়িক কাজে। দাদা সৈয়দ শাককে কেউ আঘাত করেছে সেটা শুনে এয়ারপোর্ট থেকে ছুটে এসেছে রাফিনকে মারতে। হলো তাই, বেদম পেটাল রাফিনকে। কিন্তু এখন নিজের ফ্লাইট ছেড়ে পুনরায় কেন বাড়ি ফিরে যেতে চাচ্ছে মারিদ সেটা বুঝল না রিফাত। রিফাত মারিদের ফুফাতো ভাই, পাশাপাশি মারিদের বন্ধু। মারিদ পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসায় জড়িয়েছে সেই কিশোর বেলায়। আজ সৈয়দ বংশের ব্যবসার পাশাপাশি মারিদের নিজেরও একটা নাম আছে ব্যবসার খাতে। সৈয়দ বংশের লোকেরা ব্যবসার জন্য অত্র এলাকার বেশ পরিচিত। বলা যায় সৈয়দ বংশের লোকদের সঙ্গে টক্কর দেওয়া বা নেওয়ার মতো এ এলাকায় কেউ নেই, বিধায় আজ জনসম্মুখে রাফিনকে পেটাতে পেরেছে মারিদ আলতাফ। রিফাত গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বার কয়েক ঘাড় ঘুরিয়ে তাকাল মারিদের দিকে। এর মাঝে সৈয়দ বাড়ির গেটের সম্মুখে গাড়ি থামতেই সেখান থেকে লাফিয়ে বের হল মারিদ। মারিদের আকাশ সমান রাগটা তার চেহারায় স্পষ্ট। রাস্তায় মারামারি করেও যে মারিদের ক্ষোভ কমেনি সেটা বুঝতে পেরে রিফাত তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলতে খুলতে হাঁক ছেড়ে ডাকল মারিদের গমনপথে। উত্তেজিত গলায় বলল, মারিদ, বাড়িতে ঝামেলা করিস না। তোর কমিশনার চাচা কিন্তু বাড়িতে আছে। কে শোনে রিফাতের কথা? এর মাঝে মারিদকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখে পিছন পিছন দৌড়ল রিফাত। ঘরে প্রবেশ করতে করতে যা ঘটার ততক্ষণে ঘটিয়ে ফেলেছে রাগান্বিত মারিদ। সামনে কলেজ পড়ুয়া সুফিয়া গাল চেপে ঝরঝর করে কাঁদছে। মারিদের দাবাং হাতের থাপ্পড় যে সুফিয়ার গালে পড়েছে সেটা ততক্ষণে রিফাতের কাছে পরিষ্কার হয়ে গেছে। আতঙ্কিত রিফাতকে আরও আতঙ্কিত করে সেখানে উপস্থিত হল সৈয়দ পরিবারের দুই গিন্নি, সালমা সৈয়দ মারিদের মা আর ফাতেমা সৈয়দ সুফিয়ার মা। দুজনই রান্নাঘরে ছিলেন দুপুরের রান্নার আয়োজনে। সুফিয়ার চিৎকারে ছুটে আসল তারা সেখান থেকে। সুফিয়াকে গালে হাত দিয়ে কাঁদতে দেখে সুফিয়াকে বুকে জড়িয়ে নেন সালমা সৈয়দ। আহাজারি করে মারিদের উদ্দেশ্যে বলল, তুই কি করলি এটা মারিদ? ওকে মারলি কেন? কি করেছে ও? মারিদ হাতের মুঠোয় চিঠির খামটি পিষে দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদবের বাচ্চারে জিজ্ঞাসা করো ও কি করছে। যাই করুক তাই বলে ওর গায়ে হাত তুলবি? তোকে এই শিক্ষা দিয়েছি আমি? মারিদের হাতের মুঠোয় চিঠির খামটি নজরে আসতে সেদিকে তাকাল রিফাত। রাগান্বিত মারিদকে সামলাতে গিয়ে এতক্ষণ সে এই চিঠিটা লক্ষ্য করেনি। বুদ্ধিমান রিফাত চট করে বুঝে গেল মারিদ শুধু ওর দাদাভাইয়ের গায়ে হাত তোলার কারণে এত জেদ নিয়ে রাফিনকে মারেনি। এর পাশাপাশি আরও একটা কারণ অবশ্যই আছে। হয়তো এই চিঠিটা তার কারণ হবে। মায়ের কথার উত্তরে মারিদ কিছু বলবে তার আগেই ফাতেমা সৈয়দ মারিদের কথায় সম্মতি দিয়ে বলল, মারিদের কোনো দোষ নেই আপা। মারিদ এমনিতেই কিছু করে না। নিশ্চয়ই ওহ কোনো অঘটন ঘটিয়েছে সেজন্য ছেলেটা এত খেপেছে।
মারিদ, তুমি বাড়িতে কি করছো? আজ না ফ্লাইট ছিল? কারো গম্ভীর গলায় সকলে খানিকটা আতঙ্কিত হয়ে গেলেও মারিদ শক্ত চোয়ালে সুফিয়ার দিকে তাকিয়ে। রিফাত সুফিয়ার বাবা সৈয়দ রবিউল শাককে দেখে ব্যাপারটা শান্ত করার জন্য তাড়াহুড়ো করে বলল, নানা ভাইকে হাসপাতালে নিতে গিয়ে আজ ফ্লাইট মিস করেছে মামা। রিফাতের ছোট কথায় তক্ষুনি বাড়িতে আতঙ্ক ছেয়ে গেল সবার মাঝে। সুফিয়াকে ভুলে সবাই আহাজারি করে উঠল বয়স্ক সৈয়দ শাককে নিয়ে। মারিদের মা সালমা সৈয়দ সুফিয়াকে ছেড়ে আহাজারি করে বলল, কি হয়েছে বাবার? উনি হাসপাতালে কেন রিফাত? মামিদেরকে অস্থির উত্তেজিত হতে দেখে রিফাত খানিকটা থতমত খেয়ে বসল। পাশে দাঁড়ানো কমিশনার মামার তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে আমতা আমতা করে সত্যিটা লুকিয়ে রিফাত বলল, তেমন কিছু হয়নি মামি। ড্রাইভারের অসাবধানতায় ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছে নানা ভাই। আপনারা উত্তেজি। রিফাতের কথা শেষ করার আগেই সালমা সৈয়দ ফের আতঙ্কিত ভঙ্গিতে বলল, কি হয়নি মানে? বাবা অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি বলছো কিছু হয়নি? এই ফাতেমা, শান্তাকে খবর দে, বল বাড়িতে আসতে। বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। চল চল। ফাতেমা সৈয়দ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল, জবি ভাবি, আমি এক্ষুনি বড় আপাকে ফোন করছি। সালমা সৈয়দ অপরাধী সুফিয়াকে টেনে নিজের সঙ্গে নিয়ে যেতে রিফাত সেদিকে তাকাল। শান্তা রিফাতের মায়ের নাম, এই বাড়ির বড় মেয়ে। রিফাতের মায়ের নামে শান্তা হলেও স্বভাবে মোটেও তিনি শান্ত নয়। এবার কতটা অশান্ত সেটা সামনেই বোঝা যাবে। থানা থেকে কল এসেছিল আমার কাছে, বলেছে তুমি নাকি কাদের মেরেছ। ব্যাপারটা কি সত্যি? রাফিনের কথা মাথায় আসতে মারিদ হাতের চিঠিটা ফের মুঠোয় পিষল। রিফাত মারিদের রাগের আভাস পেয়ে চট করে কমিশনার মামার কথার উত্তরে বলল, হ্যাঁ মামা, সত্য। কেন মেরেছে? রিফাত সত্যিটা বলে বলল, ওরা রাস্তায় নানা ভাইয়ের গায়ে হাত তুলেছিল, সেজন্য মারিদ ওদের মেরেছে। আর আমি থানায় ফোন করে বিষয়টা জানিয়েছিলাম যেন ব্যাপারটা আপনার হাতে থাকে সেজন্য। গম্ভীর রবিউল শাক হঠাৎ রেগে গেলেন। উনার বাবার গায়ে হাত তোলা মানে বিষয়টা ব্যক্তিগত হয়ে গেছে। এই কেস উনি ব্যক্তিগতভাবেই দেখবেন। এই এলাকায় কার এত সাহস উনার বাবাকে আঘাত করে সেটা এবার উনিও দেখবে। সৈয়দ পরিবারের বয়স্ক মানুষ উনার বাবা সৈয়দ শাক, সমাজে একজন সম্মানিত মানুষ। উনার বাবার গায়ে হাত তোলা মানে উনাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাতে। রাগান্বিত রবিউল শাক গম্ভীর গলায় রিফাতকে আদেশ করে বলল, তোমরা যাও, ব্যাপারটা আমি দেখছি। জি মামা। রিফাত সম্মতি দিতে দিতে ততক্ষণে মারিদ জায়গা প্রস্থান করল। মারিদের পিছন পিছন রিফাত মারিদের ঘরে পৌঁছাতে দেখল মারিদ গায়ের শার্ট টেনে খুলে ফেলছে ফ্লোরে। মারিদের পিঠে জুড়ে বেশ কিছু আঘাতের চিহ্ন চোখে পড়তেই রিফাত চিঠির সন্ধান করে বলল, তোর হাতে চিঠিটা কার ছিল? সুফিয়ার? না। তাহলে সুফিয়াকে মারলি কেন? রাগান্বিত মারিদকে চুপ হয়ে যেতে দেখে রিফাত বুঝল মারিদ তার কথায় উত্তর দিতে চাচ্ছে না। তবে মারিদ যে ব্যক্তিগত কারণে সুফিয়াকে থাপ্পড় মেরেছে সেটা সে বেশ বুঝতে পারল। রিফাত এগিয়ে এসে মারিদের মুখোমুখি হতে হতে বলল, আচ্ছা বাদ দে, তুই তো আজ দুবাই গেলি না, তো এখন কই যাবি? হসপিটালে নাকি ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিতে। তাহলে নানা ভাইকে দেখতে হসপিটালে যাবি না? যাব সন্ধ্যায়। রিফাত হাত বাড়িয়ে মারিদ থেকে অ্যান্টিসেপটিকের শিশিটি নিতে চেয়ে বলল, আমাকে দে, আমি লাগিয়ে দিচ্ছি। মারিদ বাধা দিয়ে বলল, আমি পারবো, তুই যা। দুপুর 2:04 অসময়ে মারিদ আবারও অবেলায় বাড়ি থেকে বের হলো পরিপাটি হয়ে। গায়ে আকাশি রঙের শার্ট জড়িয়ে সাদা প্যান্টের সঙ্গে। ফর্সা গায়ে, চোখে রোদ চশমা লাগিয়ে বাড়ির গ্যারেজ হতে পছন্দের একটি বাইক বের করতে করতে পকেটে থাকা ফোনটি বেজে উঠল ততক্ষণে। মারিদ তাড়াহুড়ো করে ফোন বের করল না, বরং পা ফেলে বাইকে চড়ে বসতে বসতে বাইকের চাবি ঠেকাল গাড়িতে। বাইক স্টার্ট না করে পকেট থেকে দামি আইফোনটি হাতে নিতে স্ক্রিনে ভাসল অপরিচিত একটা নাম্বার। এই নাম্বারটি মারিদ চেনে না, কখনো কথা হয়নি এই নাম্বার থেকে তার। তবে আজ বেশ কয়েকদিন ধরে সময়ে অসময়ে এই নাম্বার থেকে কল আসে মারিদের। মারিদ কলটি একবার রিসিভ করেছিল, কিন্তু অপর পাশ হতে কারও কথা শোনা যায়নি বলে দ্বিতীয়বার কখনো মারিদ এই কলদাতার কলটি সে রিসিভ করেনি। মারিদ একজন দক্ষ ব্যবসায়িক মানুষ, তার ব্যবসায়িক কাজে অনেক কলই আসে।
কিন্তু পার্সোনাল ফোনে পরিবারের লোক ছাড়া তাকে কল করার মতন কেউ নেই বলে সে এতদিন অপরিচিত নাম্বারটা ব্লক করে দেয়নি, পরিচিত কেউ হতে পারে ভেবে। মারিদ কল রিসিভ করে কানে তুলতেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। মেয়েলি কণ্ঠে কেউ রিনে সালাম দিতে মারিদের কপাল কুঁচকে আসল। সালামের উত্তর দিয়ে সে বলল, ওয়ালাইকুম সালাম। কে? আমি কে? অপর পাশের মেয়েটি খানিকক্ষণের জন্য চুপ হয়ে গেল, হয়তো পরবর্তী কথা গোছাচ্ছে মনে মনে। কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটি ফের রিনিয়ে বলল, আমাকে আপনি চিনবেন না। আমি? মেয়েটিকে বলতে না দিয়ে মারিদ বিরক্তিতে তৎক্ষণাৎ বলল, আমি আপনাকে না চিনলে আপনি আমাকে কল দিয়েছেন কেন? অপর পাশের মেয়েটি মিহি স্বরে বলল, আমি আপনাকে চিনি তাই ফোন দিয়েছি। মেয়েটির কথায় মারিদের মনে হলো এই মেয়েটির তার পরিচিত কেউ হবে, এবং সে জেনে বুঝে মারিদের সঙ্গে রং নাম্বারে কথা বলতে চাইছে, হয়তো মজা করতে। মারিদ বিরক্তির সহিত কল কাটতে চেয়ে বলল, নট ইন্টারেস্টেড মিস, বাই। তৎক্ষণাৎ শোনা গেল মেয়েটির উচ্ছ্বসিত কণ্ঠ। মারিদকে অনুরোধ করে বলল, প্লিজ কল কাটবেন না, অনেক সাহস নিয়ে আপনাকে ফোন দিয়েছি, আজ আমার মন ভালো নেই। মারিদের বিরক্তি বাড়ে, কেমন উটকো ঝামেলায় পড়ল সে। কে তার সাথে এমন খামখেয়ালির মজা করতে পারে সেটা চিহ্নিত করতে চেয়ে মারিদও মেয়েটির সঙ্গে কথা চালাল। কথায় কথায় মারিদ বলল, আপনার মন ভালো নেই তো আমি কি করব মিস? আপনার মন ভালো করার দায়িত্ব কি আমার? ফোনের মেয়েটি সহজ সরল আবদার করে বলল, কথা যখন আপনার সাথে বলছি তখন দায়িত্ব তো আপনারই হবে, তাই না? সবেমাত্র কথা হলো কয়েক সেকেন্ড, এর মাঝে দায়িত্ব তুলে দিচ্ছেন? এত ফাস্ট? দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন মনে হয়। মেয়েটির পাল্টা প্রশ্নে মারিদ সোজাসাপটা উত্তরে বলল, আমি নিজেই দায়িত্বহীন মানুষ, আমাকে দায়িত্ব দিয়ে লাভ নেই মিস। নট ইন্টারেস্টেড। তাহলে আমি আপনার দায়িত্ব নিব, হবেন আমার? মেয়েটির কথায় মারিদ বাইকের লুকিং গ্লাসে তাকাল। নিজের সিল্কি চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমার দায়িত্ব নিবেন আপনি? ইন্টারেস্টিং। জানেন আমি আপনার বাজেটের বাহিরে হতে পারি, তখন সামলাতে পারবেন আমাকে? পারব। ইন্টারেস্টিং। তা কি দায়িত্ব নিবেন? ব্যক্তির মনের নাকি ব্যক্তির নিজের? কোনটা? সন্ধ্যার আকাশে নেমেছে ঝুম বৃষ্টি, চাঁদবিহীন আকাশে টিপটিপ বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়ে ছুটে চলেছে ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষগুলো। কেউ বা রেইনকোট গায়ে জড়িয়েছে, আবার কেউ বা বৃষ্টির পানি মেখে নিত্যদিনের বাজার করছে ফুটপাত থেকে। মূলত ঢাকা শহরকে একটি কোলাহলময় যান্ত্রিক শহর কিংবা ব্যস্ত নগরী বলা হয়। এখানে ঝড় বৃষ্টি যাই হোক, মানুষের কর্মব্যস্ততা সর্বদা থাকে। ঘন বসতির সঙ্গে গাড়ির যানজটের ব্যাপারটাও বেশ দেখা যায় এই নগরীকে কেন্দ্র করে। সন্ধ্যার ঝুম বৃষ্টিতে হুট তোলা রিকশা টিং টিং শব্দে করে চলে যাচ্ছে এপথ থেকে ওপথে। মারিদ এমন এক সন্ধ্যায় বাইক থামাল পুরান ঢাকার চেনা পরিচিত গলিতে। ততক্ষণে বৃষ্টিতে ভিজে দুপুরে পরা আকাশি রঙের শার্টটি পিঠে লেপটে গেছে। বৃষ্টি মাথায় নিয়ে সে দাঁড়াল ছোটখাটো একটি চায়ের দোকানের ছাউনির নিচে। গায়ের ভেজা শার্টটি হালকা ঝেড়ে আশেপাশে বৃষ্টিময় পরিবেশটা দেখে কপাল কুঁচকাল। গরম গরম চা অর্ডার করে দৃষ্টি উঁচিয়ে তাকাল মেঘলা আকাশের দিকে। গুমর গুমর শব্দে যেন আকাশের বাঁধভাঙা গর্জন। কবে যে এই বৃষ্টি থামবে কে জানে? মারিদের আজ একটু হাসপাতালে যাওয়ার কথা ছিল দাদাভাইকে দেখতে। দুপুরের পর থেকে সে ব্যস্ত থাকায় তার আর হাসপাতালে যাওয়ার সময় হয়নি। এর মধ্যে পরিবারের প্রায় সকলের ফোন এসেছে সে কখন যাবে সেই নিয়ে। কিন্তু আকাশের যা অবস্থা, মনে হয় না এই বৃষ্টি সকালের আগে থামবে। বৃষ্টি হলে আবার ঢাকার রাস্তায় চলাফেরা মুশকিল। রাস্তায় হাঁটু সমান পানি জমে একাকার অবস্থা। তখন মানুষের যাতায়াত করা শুধু মুশকিল নয়, দুষ্কর হয়ে পড়ে। আল্লাহ জানে এই দেশটা যে কবে ঠিক হয়। মারিদ বিরক্তি নিয়ে পকেট থেকে টিস্যু বের করে নিজের ভেজা মুখ মুছতে মুছতে তার পকেটের ফোনটি বেজে উঠল। মারিদ তাড়াহুড়ো করে ফোন বের করল না। সে জানে এই অসময়ে তার পরিবার থেকেই কলটা আসবে, তাই সে ফোন রিসিভ করল না। বরং অবহেলায় কল বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে গেল। ততক্ষণে দোকানি লোকটা মারিদের হাতে চায়ের কাপটি এগিয়ে দিতে সে হাত বাড়িয়ে কাপটি হাতে নিল। ঠিক তখন আবারও তার পকেটে ফোনটি বেজে উঠল। পরপর দুবার রিং হতে মারিদ এক হাতে মাটির কাপটি চেপে অপর হাতে পকেট থেকে ফোন বের করে দেখতে পেল রিফাতের নামটি ভাসছে তার ফোনের স্ক্রিনে।
মারিদ ফোনে ব্লুটুথ কানেক্ট করে ফোনটি আবার পকেটে ঢোকাতে ঢোকাতে কল রিসিভ করে বলল, বল। বল মানে? কি তুই? পুরান ঢাকায় আছি। ওইখানে কি করিস? এসেছিলাম একটা কাজে, তুই বল। আমি কি বলবো? তোর না হাসপাতালে আসার কথা ছিল, এখনো আসলি না কেন? বৃষ্টিতে আটকা পড়েছি। বৃষ্টি থামলে সরাসরি হাসপাতালেই যাব। বৃষ্টিতে আটকা পড়েছিস মানে? তোর গাড়ি কই? গাড়ি নিয়ে আসিনি, বাইকে এসেছি। গাড়ি ছেড়ে হঠাৎ বাইক কেন? মেয়েলি চক্কর নাকি মামা? প্রেমিকা সঙ্গে আছে? তোর মাথা। ফোন রাখ। কানের ব্লুটুথ চেপে রিফাতের কলটি তৎক্ষণাৎ কেটে দিতে কয়েক সেকেন্ড মাঝে পুনরায় ফোনটি একই দমে বেজে ওঠায় মারিদ খানিকটা বিরক্ত হল। পকেট থেকে ফোন না বের করে চায়ের কাপে চুমুক দিতে দিতে কানের ব্লুটুথ চেপে কলটি রিসিভ করল। পুনরায় রিফাত কল করেছে ভেবে মারিদ সেভাবেই বলল, বল। আসসালামু আলাইকুম। মেয়েলি রিমরিনে কণ্ঠের সালাম শুনে মারিদ কপাল কুচকাল। চায়ের কাপে চুমুক দিতে দিতে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন ব্যবসায়িক সাহেব? আমি ব্যবসায়িক আপনি কিভাবে জানেন? আবার ভুলে গেলেন? দুপুরে তো আপনি নিজেই বলেছিলেন আপনি ব্যবসায়িক মানুষ হিসাবে বেশ পাকা। মনে নেই? ও। মারিদকে উদাস গলায় উত্তর করতে দেখে ফোনের ওপাশের মেয়েটি মারিদকে শুধাল, কি মন খারাপ? না। ফোনে ঝুমঝুম বৃষ্টির শব্দ পেয়ে মেয়েটি আবারও মারিদকে প্রশ্ন করে বলল, বৃষ্টি হচ্ছে? হুম। বৃষ্টি পছন্দ না? না। কোথায় আছেন? একটা দোকানের ছাউনির নিচে। তাহলে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে বিরক্ত হচ্ছেন নিশ্চয়ই? হুম। মারিদের সম্মতিতে ফোনের ওপাশের মেয়েটি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি জানি বৃষ্টি সবার জন্য রোমান্টিক নয়, তারপরও বলবো, ঝুম বৃষ্টিতে ধোয়া ওড়ানো গরম গরম চা হাতে নিন। গরম চায়ের সঙ্গে ঝুম বৃষ্টি দেখার মজাই আলাদা। আর সঙ্গী হিসেবে যদি আমার মতো একজন কথাপ্টু মানুষ পান, তাহলে তো কোনো কথাই নেই। 2 মিনিটে আপনার মুড ঘুরে যাবে। সবাই আমাকে বলে আমি নাকি দারুণ কথা বলতে পারি। আমাকে কিন্তু বিশ্বাস করতে পারেন, আমার সঙ্গে আপনি কিন্তু বিরক্ত হবেন না। ফোনের ওপাশের মানুষটিকে মারিদ জানে না, আর না তার জানার আগ্রহ আছে। কিন্তু মেয়েটির গোছানো কথা আর প্রাণোচ্ছল কণ্ঠে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা। প্রথমে মারিদ কথা বলতে বিরক্ত হলেও অদ্ভুতভাবে তারও এখন ভালো লাগছে এই উচ্ছল কণ্ঠের কথাগুলো শুনতে। নীরব সম্মতিতে মারিদ ধোয়া ওড়ানো গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে তাকাল ঝুম বৃষ্টির দিকে। বৃষ্টি প্রতি তার ভালো লাগা, খারাপ লাগা কাজ না করলেও সে এই মুহূর্তে আপাতত বৃষ্টির প্রতি বিরক্তিবোধ করছে না। বরং এই বৃষ্টি মাঝে সেই উচ্ছল কণ্ঠের মেয়েটির সম্পর্কে জানতে চেয়ে বলল, আমরা কি পরিচিত কেউ মিস? না। তাহলে আমার নাম্বার কোথায় পেলেন? পেয়েছি একভাবে। কিভাবে? আপাতত পরিচয় দিতে পারছি না, তার জন্য দুঃখিত। তবে আমাকে বসন্তের অতিথি পাখি ধরে নিন। বসন্ত চলে গেলে আমিও চলে যাব। মেয়েটির কথাগুলো কেমন অদ্ভুত আর রহস্যময় শোনালো মারিদের নিকট। সে কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করে বলল, তার মানে ফাঁদে ফেলতে এসেছেন? পোষ মানাতে পারলে থেকে যেতে পারি। মারিদ হাসল। অদ্ভুত এক ভালো লাগা ছেয়ে গেল মনে। কথা বলবে না করেও মারিদ বৃষ্টি মাথায় নিয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ফোনালাপ করল। মেয়েটি সত্যি দারুণ কথা বলতে পারে। তবে মারিদ কথা বলেছে কম, শুনেছে বেশি। মাঝে মধ্যে তার ঠোঁটে কোণে একটু আধটু মিষ্টি হাসির রেখা দেখা গেছে। এই যা যে মারিদ আলতাফ অহেতুক কিছু পছন্দ করে না, সেই মারিদ আজ ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে অহেতুক 6টা ধোয়া ওড়ানো গরম চা পান করল। বৃষ্টি পছন্দ না, অথচ বারবার অহেতুক বৃষ্টির দিকে তাকিয়ে রইল। এই যে সে এতগুলো অহেতুক কাজ করল, সেটা তার বোধগম্য হল ফোনালাপের পর। কল কেটে যেতেই মারিদ চায়ের বিল মিটিয়ে বাইক টানল হাসপাতালের উদ্দেশ্যে। চলন্ত বাইকে তার হঠাৎ ধারণা হল, সে এতক্ষণ একটা অপরিচিত মেয়ের সঙ্গে এত কথা কেন বলল? কি জন্য? একটা মেয়ে কথা বলতে চাইলেই তার বলতে হবে? আশ্চর্য! সে মেয়েটির সঙ্গে কথা না বলে বরং কষে একটা ধমক লাগালেই তো মেয়েটি তাকে আর নেক্সট টাইম কল করার সাহস পেত না। মারিদ নিজের কাজে নিজেই বিরক্ত। চলন্ত বাইক চালিয়ে ভাবল, নেক্সট টাইম মেয়েটি ফোন করলে সে ধরবে না। আর যদি কল রিসিভও করে তাহলে অপরিচিত মেয়েটিকে জোর গলায় ধমক লাগাবে। অহেতুক তাকে ফোন করে ডিস্টার্ব না করতে সেটাও বলবে।
মারিদ চিন্তা করল এক, অথচ সে কাজে করল আরেক। দেখা যেত যখনই মেয়েটির কল তার ফোনে আসত, সে না চাইতেও কেমন করে জানি সেই কল রিসিভ করে কথা বলত। মূলত মেয়েটির কথায় অদ্ভুত জাদু আছে যা মুহূর্তে মারিদের মন ভালো করতে সক্ষম। প্রথমে অল্প অল্প ফোনালাপে দুজনে ক্ষান্ত হলেও মাস গড়াতে দুজনের ফোনালাপের সময় দীর্ঘ হল। মিনিট পেরিয়ে ঘন্টার ঘণ্টা কথা হয়। যে মারিদের ব্যস্ততায় স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় নেই, সেই মারিদ শত ব্যস্ততার ফাঁকে ফাঁকে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে দেখা গেল। যেন অপরিচিত মেয়েটির কণ্ঠে সে দিন দিন আসক্ত হয়ে পড়ছিল। শুধু যে মারিদ ফোনালাপে আসক্ত হয়ে পড়ছে বিষয়টা এমন না, অপর পাশের মানুষটির মাঝেও সেই বেকুলতা দেখা গেল দিনকে দিন। 3 মাস পর রাত প্রায় 2:40। অন্ধকার আকাশে অসংখ্য তারার মেলা। মারিদ বাড়ির ছাদে দাঁড়িয়ে ফোনালাপে মজে। ঢাকা গুলশান 2 নম্বর সেক্টরে তাদের বাড়ি। আবাসিক এলাকা হওয়ায় বেশ শান্ত পরিবেশ। রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলো চোখে পড়ে। এই এলাকায় শৌখিন আর শিল্পপতিদের বসবাস, সেজন্য এখানকার পরিবেশও বেশ শান্ত ঢাকার অন্যান্য অঞ্চল থেকে। মারিদ নিস্তব্ধ পরিবেশটা দেখতে দেখতে ভেজা চুলে হাত বোলাল। মাত্র গোসল সেরেছে সে। গায়ে কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি-শার্ট পরেছে। শক্তপোক্ত বলিষ্ঠ দেহে সাদা টি-শার্টটি যেন শরীর কামড়ে রয়েছে। মারিদের সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরেছে রাত 1টার পর। এত রাতে না ঘুমিয়ে গোসল সেরে ছাদে উঠেছে ফোনালাপ করতে। রাত যতই হোক, ফোনালাপ না করলে ঘুম হয় না তার। সারাদিনের ব্যস্ততার পর একটু ফোনালাপ করে ঘুমাতে পারলে যেন শান্তি লাগে। নয়তো মন ছটফটে অস্বস্তিতে সারারাত ঘুম হয় না তার। মারিদ জানে প্রকাশ না করলেও ফোনের অপর পাশের মানুষটিরও সেইম অবস্থা হয়। সারারার ভর তার একটি কলের অপেক্ষায় বসে থাকে মেয়েটি। নয়তো তার কল করার সাথে সাথে কি কলটি রিসিভ হতো। মারিদ পকেটে দুহাত গুজে ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাঁটছে ধীরগতিতে। তাকে দেখে যে কেউ বলে দেবে সে বিশেষ ফোনালাপে ব্যস্ত। তক্ষুনি শোনাল মেয়েলি কণ্ঠ। মারিদকে কথায় কথায় বলল, আপনি জানেন, মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি কিসের মায়ে পড়ে? ফোনের ওপাশের মেয়েটির উচ্ছ্বসিত কণ্ঠে কথাটা শুনে মারিদ সাবলীলভাবে জানতে চেয়ে পাল্টা প্রশ্ন করে বলল, কিসের? কথার। তাই? মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি কথার মায়ে পড়ে। একটা মানুষকে কথা দিয়ে আপনি সারাক্ষণ ডুবিয়ে রাখতে পারবেন। যার কথায় আমরা যতটা অ্যাট্রাকটিভ ফিল করি, আমরা তার মায়ে তত সহজেই পড়ে যাই। এজন্য দেখবেন সম্পর্কের শুরুতে মানুষ দিনরাত এক করে একে অপরের সঙ্গে সারাক্ষণ কথা বলে। কিন্তু যখন মানুষ কথার আকর্ষণ হারিয়ে ফেলে, তখন সেই মানুষের ব্যস্ততার বাহানা শুরু হয়। আর এমনটা হওয়ার কারণ হচ্ছে মানুষ ব্যক্তির প্রেমে না পড়ে, তার কথার প্রেমে পড়ে বলে হয়। এজন্য একটা সময় পর সম্পর্কগুলোও টক্সিক হয়ে যায়। মারিদ মনোযোগ সহকারে ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠের কথাগুলো শুনে ছোট ছোট পা ফেলে ছাদে হাঁটতে হাঁটতে কথায় কথায় মারিদও বলল, তাহলে আমাদের সম্পর্কটা মনে হয় না কখনো টক্সিক হবে। আপনি আমি দুজনই ম্যাচিউর। টক্সিক হওয়ার নো চান্স। মারিদের কথা শেষ হতে না হতেই তৎক্ষণাৎ শোনা গেল ফোনের ওপাশের মেয়েলি রিনরিনে গলার স্বর। আমরা কি সম্পর্কে আছি, ব্যবসায়িক সাহেব? কথায় কথায় মারিদ কি বলতে কি বলে ফেলেছে সেটা অনুভব হতেই অস্বস্তিতে সে এদিক ওদিক তাকাতে তাকাতে বিড়বিড় করে আওড়াল, শিট। তারপর দুজনে নিশ্চুপ ভঙ্গিতে কাটাল কিছুক্ষণ। মারিদের 30 বছরের জীবনে যেন এই অচেনা অস্বস্তিকর অনুভূতিগুলো প্রথম। সে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসায় যোগ করেছিল যখন তার 14 বছর বয়স। বংশের বড় ছেলে হওয়ায় বাপচাচাদের পারিবারিক ব্যবসায় সহজে জড়িয়ে যায়। তার বাপচাচারাও চাইতো মারিদ তাদের ব্যবসাটা বুঝুক, শিখুক। পড়াশোনা করে তাদের বংশের কেউ অন্যের অধীনে চাকরি বাকরি করার মনমানসিকতা নেই। সৈয়দ বংশের নামডাক সবসময় বজায় থাকুক, এজন্য মারিদের বাপচাচারাও মারিদকে ব্যবসায়িক কাজে ছোট থেকে শেখানোর চেষ্টা করত। মারিদ যখন 6-এ পড়ত, তখন থেকেই মারিদকে নিয়ে তাদের পারিবারিক সব ব্যবসায়িক আড়তে যেত তার বাপচাচারা। প্রথমে তাকে দিয়ে ব্যবসায়িক ছোট ছোট হিসাব করাত। তারপর বড় বড় মোটা অঙ্কের টাকার হিসাবের দায়িত্ব পড়ত মারিদের কাঁধে। ম্যানেজার আগে থেকে হিসাব কষে রাখলেও মারিদের বাপচাচারা মারিদকে দিয়ে পুনরায় সেই একই হিসাব করাত, শুধু তাকে ব্যবসায়িক লাইনটা শেখানোর জন্য। এভাবেই মারিদ তাদের পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়ে তার যখন 14 বছর বয়স তখন থেকে। তারপর কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার দ্বিতীয় বছর থেকে সে তাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটা আলাদা ব্যবসা দাঁড় করাল।
সেখানেও অবশ্য তার বাপচাচারা ব্যাপক সাহায্য করেছিল। ততদিনে মারিদও একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠেছিল, সেজন্য খুব সহজে বছর ঘুরতে না ঘুরতেই তার ব্যবসাটাও সফলতার সাথে দাঁড় করিয়ে ফেল। তারপর থেকে মারিদকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। এক ব্যবসার টাকা দিয়ে আরেকটা ব্যবসা বাড়িয়েছে। বলতে গেলে আজ সে অত্র এলাকার সফল ব্যবসায়ীদের মধ্যে একজন। তার মতো একজন দক্ষ ব্যবসায়ী হয়ে অচেনা অজানা একটা ফোন কলে আটকে দিনরাত এক করে যখন তখন কথা বলাটা সত্যি বোকামি। এই যে সে সারাদিন কত ব্যস্ত ছিল, ক্লান্তিতে তার শরীরটা ছেড়ে দিচ্ছে একটু বিশ্রাম নিতে কিংবা ঘুমানোর জন্য। এত ক্লান্ত থাকা সত্ত্বেও মারিদের ঘুমাতে ইচ্ছে করছে না, শুধু তার মন আটকে আছে এই অচেনা মানুষটার ফোন কলের জন্য। সত্যি বলতে মারিদও বিশ্বাস করে দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি কথার মায়ে জড়ায়। কথা থেকে সবকিছুর শুরু কিংবা শেষ হয়। এই যে মারিদের মতো একজন শক্ত মানসিকতার ছেলেও অচেনা একজনের কথার মায়ে জড়িয়ে রাতের ঘুম নষ্ট করে রাত জাগা পাখি হয়ে কথা বলছে। অথচ সকাল 7টার দিকেই তার কনস্ট্রাকশনের সাইটে যেতে হবে কাজের গতি দেখতে। বছর খানেক সময় হলো সে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছে। জমি কিনে সেখানে বড় বড় ভবনের প্রজেক্ট তৈরি করছে। ভবন নির্মাণের শেষে সেগুলো ফ্ল্যাট হিসেবে বিক্রি করবে। কিন্তু বেশ কিছুদিন ধরে তার কানে খবর এসেছে কনস্ট্রাকশন সাইট থেকে রড সিমেন্টের বস্তা চুরি হচ্ছে। আর সেটার তদারকি করতে মারিদের ম্যানেজার সহ পুলিশ নিয়ে যাওয়ার কথা। অথচ মারিদ এত রাত অবধি জেগে আছে যে সকালে ঠিক সময়ে উঠতে পারবে কিনা তাও জানা নেই। আবার ফোনটা কেটে দিতেও ইচ্ছা করছে না তার। মারিদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই তক্ষুনি শোনা গেল ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠস্বর। মেয়েটি বেশ দুভাবে বলতে লাগল, আপনি আমার দেখা এক চমৎকার ব্যক্তিত্বের পুরুষ ব্যবসায়িক সাহেব। আমার চোখে সব পুরুষ চমৎকার ব্যক্তিত্বের নয়। কিছু পুরুষকে আমি ভীষণ ঘৃণা করি, তবে আপনার জায়গাটা আমার জীবনে অন্যতম। আপনাকে আমি ভীষণ সম্মান করি। আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠতম পুরুষ আপনি। মেয়েটির কথায় মারিদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে বলল, আর প্রথমটা কে? আমার বাবা। কোনো মেয়ের জীবনে তার বাবার পরের স্থান নেওয়াটা সহজ ব্যাপার নয়। সব মেয়েরাই তার বাবার রাজকন্যা হয়। একজন বাবা তার মেয়েকে যতটা আদর আর সম্মানে রাখে সেটা হয়তো দ্বিতীয় কোনো পুরুষ পারে না। আর যে পুরুষগুলো সেটা করতে পারে, তখন মারিদের মতো করে তাদেরও হয়তো ঠিক একই আসনে বসানো হয় শ্রেষ্ঠ পুরুষের জায়গায়। মারিদ কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরস্থিরভাবে বলল, এত সম্মান যে দিচ্ছেন পরে হারিয়ে যাবেন না তো? আপনি রেখে দিতে পারলে আমি থেকে যেতে পারি। আমি কিন্তু খুব জেদি মানুষ। ভেবেচিন্তে উত্তর দিয়েন। আমি রেখে দিলে ছেড়ে যাওয়ার অপশন পাবেন না কিন্তু। ভয় দেখাচ্ছেন? উহু, সত্যিটা জানাচ্ছি। আমাকে দেখতে সহজ সরল দেখালেও আমি কিন্তু হারামি টাইপের মানুষ। আমাকে কেউ 1 আঙুল দেখালে আমি তাকে 10 আঙুল দেখাই। আপনি যদি ভাবেন আমাকে পাগল বানিয়ে বসন্তের অতিথি পাখি হয়ে হারিয়ে যাবেন, তাহলে বলবো আপনি ভুল ধারণা নিয়ে আছেন। আমি তুলসী পাতা নই, তামাক পাতা। আমাকে যত জ্বালাবেন তত আপনি নিজেও পুড়বেন, মিস। মারিদের কথায় মেয়েলি কণ্ঠে রিনরিনিয়ে হাসির শব্দ শোনা গেল। মেয়েটি মজার ছলে বলল, আপনাকে জ্বালানোর জন্য হলেও একবার হারিয়ে যেতে হবে দেখছি। মেয়েটির কথাগুলো কেমন পছন্দ হলো না মারিদের। খানিকটা অসন্তুষ্ট হয়ে জেদি গলায় মারিদ বলল, এই কাজ ভুলেও করবেন না, মিস। আমি কিন্তু ভালো মানুষ না। মারিদকে রেগে যেতে দেখে মেয়েটি ফের হাসল। মিষ্টি স্বরে বলল, আপনি রাগও করতে পারেন? মারিদ হাঁটতে হাঁটতে ছাদের কোনায় দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি অনেক কিছুই করতে পারি, মিস। সামনে এলে বুঝতে পারবেন। এখন বলেন আপনি সামনে আসবেন কবে? কবে নিজের পরিচয় দেবেন? মারিদ পরিচয় জানতে চাইলে ফোনের ওপাশের মেয়েটি একইভাবে বলল, আমি তো আপনাকে চিনি, তাহলে আর কি চাই? মেয়েটির কথায় মারিদ সেইভাবে উত্তর দিয়ে বলল, আপনার একা চিনলে তো হবে না, মিস। আমারও তো আপনাকে চিনতে হবে, তাই না? আমরা 3 মাস যাবত কথা বলছি, অথচ আমি এখনো আপনার নামটা জানি না। আপনার ফ্যান্টাসি জন্য এইভাবে আর কতদিন অপরিচিত হয়ে থাকব? এবার অন্তত আপনার উচিত আমাকে পরিচয়টা দিয়ে দেওয়ার। পরিচয় দিয়ে দিলে তো আমরা আর অপরিচিত কেউ থাকব না, পরিচিত হয়ে যাব। তখন আপনার মাঝে আমাকে নিয়ে আর এত ফ্যান্টাসি কাজ করবে না। সেজন্য আমি চাই আপনার অপরিচিত কেউ হয়ে থাকতে। প্লিজ থাকুন না এইভাবে। আমার আপনার সাথে অপরিচিত হয়ে কথা বলতে ভালো লাগে।
মেয়েটির মিষ্টি স্বরের অনুরোধে মারিদ নরম সুরে আবদার জানিয়ে বলল, তাহলে আপনার আমার জীবনে অপরিচিত হয়ে থাকার সময়সীমা বেঁধে দিন, মিস। আমার ধৈর্য মনে হয় দিন দিন কমে আসছে। আজকাল আমার ভাবনা জুড়ে আপনার বিচরণ হয়। তাই আমি চাচ্ছি আমরা পরিচিত হতে। সম্পর্কে ফ্যান্টাসি কমে গেলেও কিন্তু সম্পর্কের সুন্দর একটা নাম থাকবে, মিস। মারিদের কথায় মেয়েটিও তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। তাহলে খুব শীঘ্রই আমরা পরিচিত হব। শুধু নামের নয়, মানুষটারও সাক্ষাৎ হবে। অপেক্ষায় রইলাম, মিস। তারপর দুজন নিশ্চুপ। কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটি আবার বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি? জি। মারিদের সম্মতিতে মেয়েটিকে রয়েছে বলতে লাগল, প্রশ্নটা একটু অদ্ভুত শোনাতে পারে, তারপরও ধরুন আপনার ভাবনা অনুযায়ী আমাকে বাস্তবে মিল পেলেন না। বাস্তবে আমি মানুষটা খুব কুৎসিত এবং কালো, তখন কি করবেন? চেহারা দেখে অবহেলায় ছুঁড়ে ফেলবেন নাকি আগলে নেবেন, কোনটা? ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠের কথাগুলো বেশ অদ্ভুত লাগল মারিদের কাছে। আপনার কথাগুলো এখন টিনেজারের মতো শোনাচ্ছে, মিস অপরিচিতা। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠে কেমন নমনীয়তা আর উদাসীনতা শোনা গেল। মেয়েটি উদাস গলায় বলল, আমি তো টিনেজারই, এবং খুব কুৎসিত, কালো একটা মেয়ে। কালো বলে আপনিও অবহেলা করবেন না তো পরে? মারিদ ছাদের রেলিংয়ে কোমর ঠেকিয়ে তাকাল দূর আকাশে। শেষ রাতের স্নিগ্ধ ফুরফুরে বাতাসে শরীর ঠান্ডা হয়ে এসেছে। মারিদ শীতল কণ্ঠে উত্তর দিয়ে বলল, আমি ব্যবসায়িক মানুষ হতে পারি, হয়তো হিসাবে বেশ দক্ষ। তবে আপনাকে নিয়ে কখনো এতটা গভীরে ভাবিনি। ব্যক্তি হিসেবে আমার আপনার সঙ্গ ভালো লাগে, তাই কথা বলি। এবার আপনি মোটা নাকি কালো, বেটে নাকি লম্বা, সেটা ভেবে কখনো কথা বলিনি। তাই আমার কাছে ব্যক্তি হিসাবে আপনি ম্যাটার করেন, আপনার বাহ্যিক চাকচিক্য নয়। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি মারিদের হাইট জানতে চেয়ে বলল, আচ্ছা, আপনার হাইট কত? 6 ফিট 1 ইঞ্চি। আমার 5 ফিট 2 ইঞ্চি। মেয়েটির কথায় মারিদ সাবলীল গলায় শুধাল, আপনি মনে হয় আমার বুক বরাবর হবেন, রাইট? হতে পারি, তবে আপনার থেকে আমাকে হাইটে অনেক ছোট দেখাবে। মারিদ কথায় কথায় চট করে বলে ফেল, ছোট দেখালে সমস্যা নেই, বরং আমার ছোট বই পছন্দ। আমার বুকে মাথা পেতে চট করে মনের কথাগুলো পড়তে পারবেন আপনি। মারিদের কথায় জেন ফোনের ওপাশের মেয়েটি বেশ অবাক হল। হতবাক কণ্ঠে মেয়েটি তৎক্ষণাৎ মারিদকে শুধাল, বউ। মারিদ বুঝল সে আবারও কথায় কথায় ভুল কিছু বলে ফেলেছে। সম্পর্কে জড়ানোর আগেই মেয়েটিকে তার বউয়ের জায়গায় দিয়ে ফেলেছে, বিষয়টি বুঝতে পেরে সে অস্বস্তি বোধ করল। গুমট পরিবেশে সে আবারও বিড়বিড় করে বলল, শিট এগেইন। এমন নয় যে মারিদ নিজে থেকে এসব বলে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে দুজনের জন্য, বরং মারিদের ধারণা অনুযায়ী যেখানে অনুভূতি তীব্র হয় সেখানে এমন টুকটাক ভুল কিছু এমনিতেই নিজ সম্বোধনে বেরিয়ে আসে। ফোনের ওপাশের মানুষটি তাকে এত গুরুত্ব দিচ্ছে বলেই তার ভিতরকার সত্তায় উতলা বাতাস বইছে। সেই বাতাসের জোয়ারে সে এসব ভুলভাল বলছে। নয়তো তার 30 বছর বয়সে এমন ঘটনা বিরল। সে খুবই স্ট্রিক্ট একটা মানুষ। পড়াশোনা আর কর্ম নিয়ে এতটাই ব্যস্ততা ছিল যে তার কখনো মনে হয়নি তার কাউকে প্রয়োজন। নিয়মিত পড়াশোনা সে ওই এসএসসি পাস পর্যন্ত করেছিল। তারপর সে নিয়মিত ছিল না পড়াশোনায়। বন্ধুদের থেকে নোট সংগ্রহ করে রাতে পড়ত আর দিনে ব্যবসায়িক কাজে দৌড়াদৌড়ি করত বলে সে কখনো কলেজ কিংবা ভার্সিটিতে নিয়মিত ক্লাস করত না। শুধু পরীক্ষার আগে ওই কয়দিন ক্লাস করত, যার জন্য মারিদের কখনো তার ক্লাসমেট কিংবা সিনিয়র জুনিয়র কারো সঙ্গে তার প্রেম নিবেদন হয়নি। তাই মারিদের জানা নেই প্রেমেময় অনুভূতি কেমন হয়। কিন্তু হঠাৎ এই আগস্তিকের আগমনে মারিদের মনে হুট করেই যেন তার অজান্তে বসন্ত চলে এসেছে। আর সেই বসন্তের তোড়ে সে এখন ভুলভাল বলে বেড়ায়। এটা অবশ্য তার দোষ নয়। দোষী যদি কেউ হয় তাহলে ফোনের ওপাশের মানুষটা হবে। তাকে এই অবস্থানে দাঁড় করানোর জন্য সে দায়ী। নয়তো মারিদ একজন শুদ্ধতম পুরুষ হিসেবে পরিচিত। থমথমে পরিবেশে দুজনই নিশ্চুপ রইল কিছুটা সময়। নীরবতা ভেঙে হঠাৎ ফোনের উপাস থেকে মেয়েলি কণ্ঠে রিনরিনিয়ে আবদার করে বলল, আচ্ছা, আমি একটা আবদার করলে রাখবেন? বলুন। আমি যদি আপনাকে নিয়ে কখনো চিঠি লিখি তাহলে আপনি আমার চিঠির উত্তর দেবেন? মারিদ পাল্টা প্রশ্ন করে বলল, হঠাৎ চিঠি কেন? ফোনে আর কথা বলবেন না? বলবো। তাহলে
আসলে আমার না 90 দশকের কাহিনীগুলো বেশ ইন্টারেস্টিং লাগে। তখন মানুষের হাতে এত ফোনের প্রচলন ছিল না, আর না তখন সোশ্যাল মিডিয়া ছিল। তখন মানুষ যোগাযোগ করতে চিঠি নিবেদন করত। মানুষের চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে দিন, সপ্তাহ, এমনকি মাসও সময় লাগত। তারপরও তখন মানুষ একটা চিঠির উত্তরের আশায় অধীর আগ্রহে বসে থাকত, কখন তার ডাকপ্রিয়র চিঠি আসবে বলে। আমি বলতে আপনি ছাড়া কেউ নেই, ব্যবসায়িক সাহেব। হোক ক্ষণিকের জন্য, তারপরও আমি চাইব আমার বেনামি সব চিঠিগুলো আপনার নামে লিখতে। এখন আপনি বলুন, হবেন আমার ডাকপ্রিয়র চিঠির মাধ্যম? মেয়েটির কথায় মারিদো সেইভাবে উত্তর দিয়ে বলল, চিঠির মানুষটা যদি আপনি হন, তাহলে ডাকপ্রিয়র চিঠি অবশ্যই গ্রহণযোগ্য হবে, মিস বসন্তের পাখি। মারিদের কথায় খুশি হয়ে চট করে ধন্যবাদ জানিয়ে বল মেয়েটি। ধন্যবাদ? কেন? আমার ডাকপ্রিয়র হওয়ার জন্য? সেটা তো অবশ্যই। হঠাৎ কিছু মনে হওয়ায় তাড়াহুড়ো করে ফোনের ওপাশের মেয়েটি আবারও বলল, আচ্ছা, আরেকটা কথা, আমাদের চিঠির কথাগুলো শুধু চিঠিতে সীমাবদ্ধ রাখবেন কিন্তু। চিঠির কোনো কথা আপনি ফোনে বলতে পারবেন না। যদি বলেন তাহলে চিঠি লিখে মজা পাব না আমি। তাই চিঠির কথাগুলো শুধু চিঠিতে থাকবে, আর ফোনের কথা ফোনে। দুটো বিষয় কখনো একত্রে করবেন না, মনে থাকবে? জি মহারানী, যথা আজ্ঞা। তা আপনার চিঠি পাচ্ছি কবে? আমার কোনো ঠিকানায় চিঠি পাঠাবেন? মেয়েটি সুন্দর হেসে বেশ স্বতঃস্ফূর্ততার সঙ্গে মারিদকে জানাল, পাঠাব, পাঠাব। কোনো একদিন, কোনো একভাবে ঠিক পৌঁছে যাবে চিঠি আপনার কাছে। মিলিয়ে নিয়েন। মেয়েটির কথায় মারিদও সেইভাবে দুষ্টু স্বরে বল, হ্যান্ড রাইটিং সুন্দর না হলে আমি কিন্তু চিঠির উত্তর দেব না, মিস বসন্তের পাখি। ঘোড়ার ডিম। তারপর দুজনের হাসির শব্দ শোনা গেল। শেষ রাতের শীতল বাতাসের তোরে ভেসে বেড়াল নতুন প্রেমের গন্ধ। সে রাতে মারিদকে আর ঘুমাতে দেখা যায়নি, বরং সারারাত ফোনালাপের পর সকালের দিকে বেরিয়েছিল কনস্ট্রাকশন সাইটে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন।